একটি ছেলে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য কাজে নেমে পড়ে, কিন্তু তারই চলার পথে আসে অনেক বাধা বিপত্তি। শেষ পর্যন্ত কি সে পারবে তার সেই কাজটা সফল করতে? নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল মুভি ইডলি কড়াই। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার কাহিনী শুরু হয় মাদুরাইয়ের শঙ্করপুর নামের এক গ্রামে। সেখানে শিবকেশব নামের এক ব্যক্তির ইডলির দোকান আছে। তার বউয়ের নাম কস্তুরী, আর তার একটি ছোট ছেলেও আছে, তার নাম মুরলি। শিবকেশব খুবই সাধারণ মানুষ। সে অহিংসার রাস্তায় চলে। কারো সাথে লড়াই ঝগড়া করা সে পছন্দ করে না। সে নিজেও এসব করে না এবং বাকিদেরকেও এসব করতে বারণ করে। সে রোজ ভোর 3টের সময় ঘুম থেকে উঠে পড়ে, তারপর স্নান করে পুজো শেষ করে 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে দোকানের উদ্দেশ্যে। কখনো কখনো তার ছেলে মুরলিও তার সাথে দোকানে যায়। এই ইডলির দোকানটাই শিবকেশবের কাছে তার জীবন ছিল। দোকানের প্রত্যেকটা জিনিস তার কাছে দেবতার মূর্তির মতো ছিল। সে এত ভালো ইডলি বানাতো যেটা আশেপাশের গ্রামেও খুব বিখ্যাত ছিল। সে রোজ 4টে থেকে 6টা পর্যন্ত একটানা 2 ঘন্টা পাথরের ওপর চাল গুঁড়ো করত। সাম্বারের মশলাও সে সিল পাটায় বাটত। তার বন্ধু অরুণেশ্বর হতো তার প্রথম খদ্দের। তার কাছে ইডলি খেয়েই সে কাজে যেত। শিবকেশব এত ভালো মানুষ ছিল যে গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। তার মতে, তুমি যে কোনো কাজই করো না কেন, শুধু মন দিয়ে করো। তার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান হওয়ার কোনো দরকার নেই। এইভাবেই বহু বছর কেটে যায়। মুরলি এখন কলেজে পড়ে। সে তার বাবাকে ছোট থেকেই ইডলির দোকান চালাতে দেখেছে, তাই সেও ঠিক করে এই ব্যবসাটাকে সে আরো বড় করবে। তার জন্য সে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে। চাল আর মশলা বাটার জন্য সে একটা মেশিন ঘরে নিয়ে আসে। তার বাবা সেটাই চাল গুঁড়ো করে ইডলি বানিয়ে খায়, কিন্তু সেটা তার পছন্দ হয় না, কারণ সেই ইডলিটার মধ্যে তার হাতে বানানো ইডলির মতো স্বাদ ছিল না। এরপর মুরলি ঠিক করে তার বাবার ইডলির দোকানের আরো ব্রাঞ্চ সে অন্যান্য গ্রামে খুলবে, যাতে আরো বেশি করে টাকা ইনকাম করা যায়। শিবকেশব সেটার জন্য রাজি ছিল না। সে বলে, আমার নামে দোকান হবে, কিন্তু আমি তো সব জায়গায় গিয়ে ইডলি বানাতে পারবো না। তাহলে সেই দোকানের নাম আমার নামে রাখার দরকার নেই। এটা তো মানুষের বিশ্বাস ভাঙার মতো কাজ হয়ে যাচ্ছে। মুরলি বলে, আরো দোকান খুললে আমরা আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। শিবকেশব বলে, আমি টাকার জন্য ইডলি বানিয়ে মানুষকে খাওয়াই না, আমার ভালো লাগে তাই আমি এটা করি। মুরলি তখন বলে, তাহলে কি আমিও সারা জীবন তোমার মতোই এখানে রয়ে যাব, এরকম একটা সাধারণ জীবন যাপন করব? আমি সেটা চাই না। আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই, বড় বাড়ি গাড়ি কিনতে চাই, যাতে আমাদের জীবনযাপন আরো ভালো হয়। শিবকেশব বলে, সেটা তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করছে যে কোন জীবনটাকে তুমি ভালো জীবন বলে মনে করো। তোমার কাছে যেমন বড় বাড়ি গাড়ি থাকাটাই একটা সুন্দর জীবন, সেরকমই আমাদের কাছেও এই গ্রামের হাওয়া, নদী, মাটি এইসবই সুন্দর জীবন। তোমার স্বপ্ন যদি হয় শহরে গিয়ে পড়াশোনা করে অনেক বড় মানুষ হবে, তাহলে তুমি সেটা করতে পারো। গ্রাম থেকে চলে যাওয়ার সময় শিবকেশব মুরলিকে গিয়ে বলে, শহরে গিয়ে আমাদের ইডলির দোকানটা তুমি ভুলে যেও না। আমি শেষ হয়ে গেলেও ওই দোকানটা যেন বন্ধ না হয়। আমার আত্মা ওই দোকানের আশেপাশে ঘোরাফেরা করবে। এরপর কেটে যায় বহু বছর। এখন মুরলি ব্যাংককে একটা বড় রেস্টুরেন্টে কাজ করে। ওই রেস্টুরেন্টের মালিক বিষ্ণুবর্ধনের মেয়ে মীরার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর মাত্র 15 দিন পরেই ওদের বিয়ে। বিষ্ণুবর্ধনের একটি ছেলেও আছে, তার নাম অশ্বিন। অশ্বিন অনেক ছোটবেলায় তার মাকে হারায়। তারপর থেকেই তার বাবা তাকে প্রচুর ভালোবাসত, আর এই ভালোবাসাই তাকে বিগড়ে দিয়েছে। বিষ্ণুবর্ধন তার মেয়ের থেকেও তার ছেলেকে বেশি ভালোবাসে। আজ অব্দি সে তার ছেলের গায়ে কখনো হাত তোলেনি। অশ্বিনকে একবার বেআইনিভাবে জুয়া খেলার জন্য পুলিশ অ্যারেস্ট করেছিল। সেই সময় বিষ্ণুবর্ধন তাকে শাসন করার বদলে উল্টে তাকে উপদেশ দিয়েছিল, যে দেশে জুয়া খেলা লিগ্যাল সেই দেশে গিয়ে জুয়া খেলো, এখানে এসব করার দরকার নেই। অশ্বিন ভীষণ উগ্র স্বভাবের। সে তার বাবার কোনো কথাই শোনে না। তার বাবার ব্যবসার কোনো দায়িত্বই সে নেয় না। মুরলি দায়িত্ব নিয়ে তাদের কোম্পানির অনেক প্রফিট বাড়িয়েছে। এই কাজটাই অশ্বিনের করার কথা। বিষ্ণুবর্ধন তাই মাঝে মধ্যে মুরলির সাথে অশ্বিনের তুলনা করে, যেটা তার একদমই পছন্দ নয়। তাই সে মুরলিকে একদমই সহ্য করতে পারে না। মুরলির বিয়েতে শিবকেশব আর কস্তুরীকে আসতে বলা হয়, কিন্তু শিবকেশব কিছুতেই যেতে রাজি হয় না। সে বলে, যদি আমাদের গ্রামেতে বিয়েটা হতো তাও আমি যেতাম। আমি বুঝতে পারছি অত ধুমধাম করে বিয়ে আমাদের গ্রামে হওয়া সম্ভব নয়, কিন্তু প্লেনে করে অত দূর গিয়ে বিয়ে বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাদের বিয়ের আগে বিষ্ণুবর্ধন একটা ছোট পার্টির আয়োজন করে। সেখানে অনেক লোক থাকলেও মুরলি নিজেকে বড্ড একা মনে হয়। তার গ্রামের কথা মনে পড়ে যায়। সেখানে সবাই তার আপন ছিল, সবাই একে অপরের সাথে কথা বলতো। এই সময় তার মা তাকে ফোন করে জানায় যে তার বাবা আর এই দুনিয়ায় নেই, তাই সে যেন তাড়াতাড়ি গ্রামে ফিরে আসে তার বাবার শেষকৃত্য করার জন্য।
বিষ্ণুবর্ধন তার ফ্লাইটের টিকিট বুক করে দেয় আর বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওইখানের কাজটা সেরে এখানে ফিরে চলে এসো। বিয়েটা আমরা তো পিছোতে পারবো না, কারণ অনেক বড় বড় লোকেদের আমরা নিমন্ত্রণ করে ফেলেছি। এখন বিয়ে ক্যান্সেল করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। মুরলির সাথে রামরাজ নামের একটা লোক আসে। সেও মুরলির গ্রামেই থাকে। মুরলি আর রামরাজ ব্যাংককে একই কোম্পানিতে কাজ করে। প্লেনে করে আসার সময় মুরলি রামরাজকে বলে, আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, তার সাথে আমার আরো সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু এত বছর ধরে আমি শুধু টাকা আর কাজ এসবের পিছনেই ছুটে গেছি, আর এখন দেখো আমার বাবা আর নেই। রামরাজ বলে, বেশিরভাগ মানুষের জীবনটা এরকমই হয়, আসল গন্তব্যটা কি সেটা না জেনেই মানুষ শুধু ছুটেই যাচ্ছে। গ্রামে পৌঁছে মুরলি দেখে তার বাবাকে দেখতে গ্রামের অনেক লোক জড়ো হয়েছে। তার মা তাকে ডেকে বলে, রোজের মতো ভোরবেলা উঠে শিবকে সব দোকানে চলে গিয়েছিল, তারপর ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল। পরে আবার 3টের সময় ডাকতে গেলে সে আর ওঠে না। হঠাৎ করেই এসব হয়ে যায়। শিবকেশবের দেহটা যখন নিয়ে যাওয়া হয় তখন তাদের ঘরের একটা গরু বাছুরের জন্ম দেয়। কস্তুরীকে সবাই বলে শিবকেশব এই বাছুরের রূপেই জন্ম নিয়েছে। কস্তুরী তাই সেই বাছুরটার নাম রাখে শিবম। এত বছর পরে গ্রামে ফিরে এসে মুরলি যেটা বুঝতে পারে যে গ্রামের লোক তাকে আর সেরকম ভালোবাসে না, তারা তাকে একটু ঘৃণার চোখে দেখে, কারণ সে এত বছর তার বাবা মায়ের খেয়াল না রেখে বিদেশে টাকা রোজগার করে বড় লোক হওয়ার জন্য গিয়েছিল। কল্যাণী নামের একটা মেয়ে তার বাবা মায়ের খেয়াল রাখত। মুরলি আর কল্যাণী ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কল্যাণীও এখন মুরলিকে আর পছন্দ করে না। রামরাজ গ্রামে ফিরে এসে তার বাড়িতে যায় তার পরিবারের সাথে দেখা করতে। সেখানে সবার সাথে দেখা করে সে যেন একটা নতুন জীবন ফিরে পায়। মীরা রামরাজকে বারবার ফোন করে বলতে থাকে কাজ শেষ হয়ে গেলে সে যেন মুরলিকে নিয়ে ফিরে আসে। সে মুরলিকে ফোন করে বলে, তুমি নিজের খেয়াল রেখো, চিন্তা করার দরকার নেই, আমি এইদিকে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে নেব। শিবকেশব চলে যাওয়ার পর কস্তুরী অনেকটাই ভেঙে পড়ে। সে ভোর 3টের সময় উঠে পড়ে শিবকেশবকে ডাকার জন্য। মুরলি তাকে কোনোভাবে সামলে নেয়। তারপর সে মুরলিকে বলে, আমাকে একবার তোমার বাবার দোকানে নিয়ে চলো। ইডলির দোকানে গিয়ে কস্তুরী পুরনো দিনের কথা মনে পড়ে যায়। শিবকেশব যেটায় মশলা আর চাল পিসত সেটা কস্তুরী বিয়ের সময় তার বাড়ি থেকে পেয়েছিল। শিবকেশব এসব ইডলি বানানো তার মায়ের কাছ থেকে শিখেছিল। সে তারপর ঠিক করেছিল এই ইডলি বানানোটাই সে তার জীবনের একটা অংশ করে নেবে। তারপর তারা দুজনে এই দোকানটা খোলে। সবাই সেখানের খাবার খেয়ে খুব নাম করত। মুরলি তার মায়ের অবস্থা দেখে বলে, তুমিও আমার সাথে ব্যাংকক চলো, আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। তার মা বলে, এখানে আমি একা নেই, এটা কি তোদের বিদেশ নাকি যেখানে আশেপাশের বাড়ির লোকেরা একে অপরের মুখই চেনে না? এটা হচ্ছে গ্রাম, এখানে সবাই আমার আপন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই থাকবো। এরপর বাড়ি ফিরে এসে কস্তুরীও হঠাৎ করেই মারা যায়। একই সাথে মুরলি তার বাবা মা দুজনকেই হারায়। সেই বাড়িটায় সে একদম একা হয়ে যায়। কল্যাণী সকাল সন্ধ্যা আসে, ঘর পরিষ্কার করে আর রান্না বান্না করে দিয়ে চলে যায়। সেই বাড়িটায় কাটানো ছোটবেলার কথাগুলো মুরলির মনে পড়তে থাকে। মীরা এইদিকে মুরলিকে ফোন করে ফিরে আসার জন্য বলে। মুরলি বলে, এই পরিস্থিতিতে এসে বিয়ে নিয়ে কিছুই ভাবতে পারছে না, তার একটু সময় লাগবে। ইডলির দোকানটার আর কিছু একটা ব্যবস্থা করে তারপরেই সে ফিরে যেতে পারবে। মীরা রামরাজকে ফোন করে বলে, যাই হোক করে তুমি মুরলিকে রাজি করাও ওই ইডলির দোকানটা বিক্রি করে দেওয়ার জন্য, আর ওকে এখানে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো। রামরাজ তাই মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করে। ওই ইডলির দোকানের সামনেই মুন্না ভাইয়ের পরোটার দোকান। সে ওই ইডলির দোকানটা 7 লাখ টাকা দিয়ে কিনে নিতে রাজি হয়ে যায়। এই খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। কল্যাণীর কানেও এসে এই কথাটা পৌঁছয়। মুন্না ভাই আসলে শিবকেশবকে হিংসা করত, কারণ তার ওই দোকানটা খুব ভালো মতোই চলতো, আর সেই জন্যই মুন্না ভাইয়ের দোকানে কেউ পরোটা খেতে আসতো না। শিবকেশব যখন বেঁচে ছিল তখনও সে ওই দোকানটা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পায়নি। এখন তার মৃত্যুর পর সে ওই দোকানটা পেয়ে যাচ্ছে। পরের দিন গ্রাম পঞ্চায়েতের সামনে কোর্ট পেপারে সই করে মুরলির দোকানটা মুন্না ভাইকে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে ওই দোকানটা মুন্না ভাইকে দিতে রাজি হয় না। মুন্না ভাই তাই মুরলির ওপর রেগে যায়। মুরলি বলে, বাবা বেঁচে থাকায় আমি তো তার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, কিন্তু এখন আমি তার ইডলির দোকানটা চালাবো, তাতে অন্তত মৃত্যুর পরেও আমার বাবার আত্মার শান্তি পাবে। ঘরে ফিরে আসার পর কল্যাণী মুরলিকে বলে, দোকানটা দিয়ে চলে এসেছো তো, খুব ভালো হয়েছে। এই গ্রামে তো তুমি থাকতে না, তাই মুন্না ভাই কে সেটা তুমি জানো না। তোমার বাবা সবসময় বলতো আমার ছেলে একদিন না একদিন ঠিক ফিরে আসবে, কিন্তু তুমি তো তার দোকানটাই বিক্রি করে দিলে। মুরলি তখন বলে, আমি দোকানটা বিক্রি করিনি, আমার মন কিছুতেই চায়নি। এটা শুনে কল্যাণী একটু শান্ত হয়। এরপর মীরা রামরাজের কাছ থেকে খবর পায় যে তার প্ল্যান মতো কোনো কাজ হয়নি। সে সঙ্গে সঙ্গে মুরলিকে ফোন করে আর বলে, তুমি কেন দোকানটা বিক্রি করলে না? তোমাকে তো 7 লাখ টাকার অফার করা হয়েছিল। এটা শুনে মুরলি অবাক হয়ে যায়। মীরা দোকান বিক্রির ব্যাপারে কিভাবে জানতে পারলো? তাহলে নিশ্চয়ই এসব কিছুর পিছনে তার আর রামরাজের প্ল্যান ছিল। মুরলি বলে, তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমি আমার বাবা মা দুজনকেই হারিয়েছি।
এই অবস্থায় আমি বিয়ের কথা একদমই ভাবতে পারছি না। এখন আমি আমার বাড়ি আর বাবার দোকান ছেড়ে যেতে পারবো না। এই বিয়েটা 6-7 মাস পিছোতে হবে। মীরাপালি, এটা কি তোমাদের গ্রামের বিয়ে নাকি যে এই শুক্রবার নয় তো পরের শুক্রবার করে নেব? কত কত ভিআইপি লোকেদের নিমন্ত্রণ করা হয়েছিল। এখন হঠাৎ করে বিয়ে ক্যান্সেল করে দিলে তার ফল কি হবে তুমি কি জানো? তোমার বাবার ফালতু দোকানটার পিছনে তুমি পড়ে থেকো না। এটা শুনেই মুরলি রেগে যায়। অশ্বিন এরপর মুরলিকে থ্রেট দিতে থাকে। বিষ্ণুবর্ধন মুরলিকে বলে, দেখো বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, তাই তোমাকে এখানে ফিরে আসতেই হবে। মুরলি তখন বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি যেতে পারবো না। এই বলে সে ফোনটা কেটে দেয়। কল্যাণী এসব কিছু পাশ থেকে শুনছিল। এটা শুনে সে খুব খুশি হয়। রামরাজ মুরলিকে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও। মীরা ম্যাডাম আমার উপর অনেক প্রেশার দিয়েছিল, সেই জন্যই আমি মুন্না ভাইয়ের সাথে এই ডিলটা করেছিলাম। মুরলি বলে, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, তবে তুমি এবার ফিরে যেতে পারো। আমি তো যাব না। রামরাজ বলে, আমিও আর কোনোদিন ফিরে যাব না। যেদিন এখানে এসে আমি আমার পরিবারের সাথে দেখা করেছি সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর সেখানে ফিরে যাব না। কল্যাণী, মুরলি আর রামরাজ মিলে সেই ইডলির দোকানটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আবার চালু করে। তারা তিনজন তো প্রথম চাল বাড়তেই পারতো না। তার দোকানের ইডলি খেয়ে অরুণেশ্বর বলে, ঠিকঠাকই হয়েছে, কিন্তু শিবকেশবের ইডলির মতো হয়নি। প্রথম তার দোকানে অনেক কাস্টমার হলেও ধীরে ধীরে সেই সব কাস্টমার কমতে থাকে। শেষ পর্যন্ত অরুণেশ্বরও আসা বন্ধ করে দেয়। এদিকে মুরলি আর মীরার বিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ায় গোটা মিডিয়া তোলপাড় হয়ে যায়। সবাই চারিদিকে এই নিয়েই আলোচনা করতে থাকে। অশ্বিন ঠিক করে মুরলিকে সেখান থেকে জোর করে নিয়ে আসবে। মুরলি একদিন তাদের গ্রামের ভৈরব বাবার মন্দিরে বসেছিল। এটা তাদের কুল দেবতা। সেখানে বসে বসে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সে ছোটবেলায় যখন তার বাবার সাথে এই মন্দিরে আসতো, তার বাবা তাকে বলেছিল কুলদেবতার কাছে মন থেকে কিছু প্রার্থনা করলে তিনি সেই ইচ্ছা ঠিক পূরণ করেন। ওই দিন ভোরবেলা মুরলি স্বপ্ন দেখে তার বাবা তাকে এসে ডাকছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আমার কোথায় ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না, এত কিছু করছি তাও ওই দোকানটা আমি ঠিক মতো চালাতে পারছি না। তার বাবা বলে, তুমি এদিক ওদিক কি এত খুঁজে বেড়াচ্ছ? এই দক্ষতাটা তোমার মধ্যেই আছে, এটা আমাদের রক্তে আছে। যে জিনিসটা তোমার ঠাকুমা আমায় শিখিয়েছিলেন সেটাই আমি তোমাকে শিখিয়েছি। তুমি সেইভাবেই কাজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই সময় তার ঘুম ভেঙে যায়। সে এরপর ঠিক তার বাবার মতো করেই প্রস্তুত হয়ে যায় দোকানে যাওয়ার জন্য। সে তার সম্পূর্ণ রূপটাই পাল্টে দেয়। স্নান সেরে উঠে পুজো করে, তারপরে ধুতি পাঞ্জাবি পরে নেয়। দোকানে গিয়ে তার বাবা ঠিক যে যে কাজগুলো করত সেও ঠিক সেইভাবেই সেগুলো করতে থাকে। সেই দিনের বানানো ইডলির গন্ধে অরুণেশ্বর দোকানে এসে পৌঁছয়। ইডলি খেয়ে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে বলে, এটাই হলো শিবকেশবের বানানো ইডলি। এই সময় অশ্বিন একটা বড় গাড়িতে করে তার বডিগার্ডদের নিয়ে সেই দোকানটার সামনে এসে পৌঁছয়। সে মুরলিকে বলে, এই দোকানটার জন্য তুই বিয়ে আটকে দিলি, সেখানে সবকিছু ছেড়ে দিয়ে চলে এলি? মুরলি তাকে বলে ভিতরে এসে বসে কথা বলতে। ঠিক এই সময় অশ্বিন তাকে মারতে শুরু করে। দোকানের নেম প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। সেটা দেখে মুরলির মাথা গরম হয়ে যায়। এবার সে উল্টে অশ্বিনকে মারতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগে যায়। শেষে মুরলি অশ্বিনকে মাটিতে ফেলে তার একটা পা ভেঙে দেয় আর তার মুখে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। রামরাজ বলে, তুমি খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছো। অশ্বিন এবার তোমার থেকে বদলা নিয়েই ছাড়বে। মুরলি বসে বসে এই বিষয়টা নিয়ে ভাবে। তার বাবা তাকে অহিংসার পথে চলতে শিখিয়েছিল, আজ সে যেটা করলো সেটা ঠিক করেনি। মুরলি রামরাজকে বলে, অশ্বিন আমাকে এত মারলো, কিন্তু গ্রামের কেউ এগিয়ে এলো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি কি করব যাতে তারা আবার আমাকে আপন করে নেয়, আমার পাশে থাকে? রামরাজ বলে, এই গ্রামের লোকজন যতটা সম্মান তোমার বাবাকে করত, ঠিক ততটাই ওই দোকানটাকেও করত। তুমি আগে ঠিকঠাক মতো করে ওই দোকানটা চালাও, তারপর দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এইদিকে বিষ্ণুবর্ধন তার ছেলের অসুস্থতার খবর পায়। সে সঙ্গে সঙ্গে হসপিটালে এসে পৌঁছয়। তার ছেলের এরকম অবস্থা দেখে সে মুরলির ওপর প্রচন্ড রেগে যায়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সব থেকে ভালো ডাক্তার দিয়ে তার ছেলেকে চিকিৎসা করাতে। মুরলি হসপিটালে আসে বিষ্ণুবর্ধনের কাছে ক্ষমা চাওয়ার জন্য। বিষ্ণুবর্ধন বলে, ছোটবেলা থেকে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, আর তুই কি না ওকে মারলি? আমার ছেলেকে তুই খুব ভালো মতোই চিনিস। ওর চোখ খোলার আগেই তুই কোথাও একটা পালিয়ে যা, কারণ ও তোকে মারার জন্য নিজের প্রাণটাও দিয়ে দেবে। আমি চাই না আমার ছেলের কিছু হয়ে যাক। অশ্বিন এবার ধীরে ধীরে সুস্থ হতে থাকে, কিন্তু সে মুরলির কথা ভোলে না। সে মনে মনে ঠিক করে নেয় এটার বদলা সে নেবেই। এদিকে মুরলির দোকানও ভালোভাবেই চলছিল। ধীরে ধীরে সবাই তার দোকানে খেতে আসছিল। গ্রামের সবাই তাকে আবার ভালোবাসতে শুরু করেছিল। এর জন্য মুন্না ভাইয়ের পরোটার দোকানে কাস্টমার কমে গিয়েছিল। সে কল্যাণীর সাথে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কল্যাণীও এখন মুরলির সাথে ঘুরে বেড়ায়। তাই সে মুরলির আর কল্যাণীর সম্পর্ক নিয়ে গ্রামেতে খারাপ খারাপ কথা বলে বেড়ায়। একদিন গ্রামের মধ্যে মেলা হচ্ছিল। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতেই মুরলির অনেক রাত হয়ে যায়।
সে একটা জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে আসছিল। ঠিক সেই সময় সে বুঝতে পারে তার আশেপাশে কেউ আছে। সে বুঝে যায় এটা অশ্বিন ছাড়া আর কেউ নয়। সে সঙ্গে সঙ্গে রামরাজকে ফোন করে আর বলে গ্রামের কিছু লোক নিয়ে সেই জায়গাটায় চলে আসতে। এদিকে অশ্বিন এসে মুরলিকে মারে, কিন্তু মুরলি ঘুরে তাকে কোনো পাল্টা আঘাত করে না, কারণ তার বাবা তাকে শিখিয়েছিল লড়াই ঝগড়া করে কোনোদিন কোনো সমস্যার সমাধান করা যায় না, শান্তি দিয়েই সবকিছু ঠিক করা যায়। সে অশ্বিনকে বলে, এবার তুই খুশি হয়েছিস তো? আমি তোকে সেদিন মেরেছিলাম, আজ তুই আমাকে মারলি, ব্যাস এবার এখানেই এই ঝামেলাটা শেষ কর। অশ্বিনের বড় অদ্ভুত লাগে। মুরলির এরকম ব্যবহার দেখে তার মনে হয় সে মুরলির কাছে হেরে যাচ্ছে। সে আরো রেগে যায়। এই সময় গ্রামের লোকেরা সেখানে এসে পৌঁছে যায়, তাই তার বডিগার্ডরা মুরলিকে তাদের গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রামরাজ দূর থেকে তাদের গাড়িটা দেখতে পায়। সে বুঝে যায় বিষ্ণুবর্ধনের লোকেরাই মুরলিকে তুলে নিয়ে গেছে। মীরা যাতে এসব ব্যাপারে কিছু জানতে না পারে, তাই বিষ্ণুবর্ধন তাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সে অশ্বিনকে গিয়ে বলে, এবার তুমি খুশি হয়েছো তো? ওকে এবার ছেড়ে দাও, আমাদের এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। অশ্বিন আরও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সে বলে, এটা কি কোনো খেলা নাকি যে আমি ওকে মারলাম, ও আমাকে মারলো, ব্যাস খেলা শেষ? আমাকে যদি এখান থেকে চলে যেতেই হয় তাহলে আমি ওকে শেষ করে দিয়ে তবেই যাব। এই বলে সে ওর পকেট থেকে একটা বন্দুক বের করে। বিষ্ণুবর্ধন তাকে অনেক করে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে শেষ পর্যন্ত মুরলিকে গুলি করে দেয়। বিষ্ণুবর্ধন তাদের বডিগার্ডগুলোকে বলে মুরলির লাশটা কোথাও একটা খালে ফেলে দিয়ে আসতে, আর আজকে রাতেরই ফ্লাইটের টিকিট বুক করে দিতে। এখান থেকে এক্ষুনি বেরিয়ে চলে যেতে হবে। তারা যখন মুরলিকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল, তখন একটা ছেলে লুকিয়ে লুকিয়ে সব দেখে নিয়েছিল। সে গ্রামের লোকেদের এসে খবর দিয়ে দেয় যে বিষ্ণুবর্ধনের লোকেরাই মুরলিকে তুলে নিয়ে চলে গেছে। এবার সবাই মিলে মুরলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু লোক বিষ্ণুবর্ধনের বাড়ির সামনে গিয়েও ধর্নায় বসে। তারা বিষ্ণুবর্ধনকে সেখান থেকে কোথাও যেতে দেবে না। রামরাজ এদিকে খবর পায় মীরা গ্রামের মন্দিরে পুজো দিতে গেছে। সেও সঙ্গে সঙ্গে সেখানে যায়। মীরাকে কোনোভাবে রাজি করিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে মীরার কাছ থেকে তার ফোনটা কেড়ে নেয় আর তাকে বাড়ি যেতে দেয় না। একদিকে গ্রামের লোক বিষ্ণুবর্ধনের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ঝামেলা করছিল, আবার মীরারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষ্ণুবর্ধন এই নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। গ্রামের লোকেরা মুরলিকে খুঁজে পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। পুলিশ কমিশনার ওই গ্রামের পুলিশকে ফোন করে বলে বিষ্ণুবর্ধনের বাড়ির সামনে থেকে ওই লোকগুলোকে সরিয়ে দিতে আর তাদেরকে সুরক্ষিতভাবে এয়ারপোর্টে পৌঁছে দিতে। পুলিশটা এসে গ্রামের লোকগুলোকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই সেখান থেকে যেতে চায় না। পুলিশটা বিষ্ণুবর্ধনের কাছে গিয়ে বলে, কোনোভাবেই কিছু করা সম্ভব নয়, আপনারা শুধু এটাই প্রার্থনা করুন মুরলি যাতে বেঁচে যায়, না হলে কিন্তু আপনাদের ভাগ্যে অনেক কষ্ট আছে। মুরলি এবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। গ্রামবাসীদের কাছে খবর পৌঁছে যায় মুরলি বেঁচে গেছে। এই সময় পুলিশটা এসে বলে, আমি গ্রামের পঞ্চায়েতকে নিয়ে মুরলির কাছে যাচ্ছি, সে যা কিছু বয়ান দেবে সেটা পঞ্চায়েত শুনে এসে আপনাদেরকে বলে দেবে। যদি বিষ্ণুবর্ধনের কোনো দোষ না থাকে তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন। গাড়িতে করে যেতে যেতে সে পঞ্চায়েতকে বলে, হসপিটাল গিয়ে মুরলি যাই বলুক না কেন, এখানে এসে আপনি সবাইকে এটাই বলবেন যে বিষ্ণুবর্ধন মুরলিকে গুলি করেনি। হসপিটালে গিয়ে মুরলিকে জিজ্ঞাসা করায় সে বলে, খুব অন্ধকার ছিল, আমি তাদের চেহারাগুলো ভালো করে দেখতে পাইনি, তবে তারা বিষ্ণুবর্ধনের লোক ছিল না, আমাকে তারা গুলি মারেনি। যাওয়ার সময় পুলিশটা শুধু বলে যায়, তুই অনেক চালাক আছিস। গ্রামের লোকেরা এটা শুনে সেখান থেকে চলে যায়। পুলিশটা বিষ্ণুবর্ধনকে এসে জানিয়ে দেয় যে গ্রামের লোকেরা সেখান থেকে চলে গেছে, আপনারা এবার এখান থেকে চলে যেতে পারেন। মুরলি জানিয়ে দিয়েছে আপনারা তাকে গুলি মারেননি। এটা শুনে বিষ্ণুবর্ধন আর অশ্বিন দুজনেই অবাক হয়ে যায়। পুলিশটা বলে, এই ব্যাপারটা এখানেই ছেড়ে দিন, তবে খেয়াল রাখবেন এরপর যেন মুরলির আর কিছু না হয়, তাহলে কিন্তু গ্রামের লোকেদের আমি আর আটকাতে পারবো না। মীরা রামরাজের থেকে জানতে পারে যে তার বাবা আর ভাই মিলে মুরলিকে গুলি করে দিয়েছে। সে বাড়ি ফিরে এসে তার বাবাকে বলে, এটা কি সত্যি তুমি মুরলিকে গুলি করেছো? আমরা কি তাহলে খারাপ মানুষ হয়ে গেলাম? আমি জানি আমাদের সাথে যেটা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু তার জন্য বিপরীতে আমরাও তাদের সাথে খারাপটা করব এটা আমি চাই না। আমি খারাপ লোকেদের দলে পড়তে চাই না। বিষ্ণুবর্ধন বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমরা ওকে গুলি করিনি, সেটা অন্য কেউ ছিল। মীরা সেখান থেকে চলে যাওয়ার পর অশ্বিন বলে, মীরাকে ওরা বন্দি বানিয়ে রেখেছিল, পুরো গ্রামের সামনে আমাদের নাক কেটে দিল। এই ছেলেটার জন্য আমরা আর মাথা উঁচু করে দাঁড়াতেই পারছি না। এবার কি করবে তুমি? বিষ্ণুবর্ধন বলে, আর কি বা করার আছে, ওই ছেলেটা তার বাবার ওই ছোট্ট ইডলির দোকানটার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিতে রাজি আছে, আর তোর জন্য তো আমি এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছি। তোর কোনোদিন মনে হয়নি যে আমি চলে যাওয়ার পর তোকেই এসব কিছু সামলাতে হবে? ওই কোম্পানিটার জন্য ওই ছেলেটা যা করেছে তুই তো তার কিছুই করিসনি। অশ্বিন রেগে গিয়ে বলে, সবসময় ওর সাথে আমার তুলনা একদম করবে না। ও এভাবে চুপচাপ থেকে গিয়ে সবার নজরে ভালো হয়ে যাবে আর সেটা আমি বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে না। তোমার ফিরে যাওয়ার হলে তুমি ফিরে যাও, আমি ওকে যতক্ষণ না শেষ করছি এখান থেকে আমি যাব না।
মুরলি যখন সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসে, গোটা গ্রামের লোক তার জন্য অপেক্ষা করছিল। এটা দেখে তার বেশ ভালো লাগে। সে গ্রামের লোকেদের মন জয় করতে পেরেছে। কল্যাণী তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। এটা দেখে কয়েকজন হাসাহাসি করছিল। সেটা কল্যাণীর মায়ের চোখে পড়ে। সে এসে কল্যাণীকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে চায়। মুরলি তখন বলে, গ্রামের লোক আমাদের নিয়ে যা বলছে সেটা ঠিকই তো বলছে। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আমি কল্যাণীকে বিয়ে করতে রাজি আছি। কল্যাণী ছোট থেকেই মুরলিকে ভালো লাগতো। গ্রামে ফিরে আসার পর মুরলিরও ধীরে ধীরে কল্যাণীকে ভালো লাগতে শুরু করে। কল্যাণীর মায়েরও মুরলিকে বেশ ভালোই পছন্দ ছিল। সে তাই কল্যাণীকে সেখানে একা রেখে দিয়ে চলে যায়। এরপর মুরলি আর কল্যাণীর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে থাকে। একদিন মীরা মুরলির সাথে দেখা করতে আসে। সে মুরলির কাছে জানতে চায় সেদিন ওকে কে গুলি মেরেছিল। মুরলি বলে, জানি না ওটা কে ছিল। মীরা বলে, সেদিন তুমি বিয়েটা না ভেঙে দিলে এত কিছু ঝামেলাই হতো না। মুরলি বলে, আমার বাবার জায়গায় যদি তোমার বাবা মারা যেত তাহলেও কি তুমি তোমার এই স্টেটাস, সোশ্যাল মিডিয়া এগুলো বজায় রাখতে? তোমার কাছে তখন তোমার বাবা ইম্পর্টেন্ট হতো। মীরা বলে, তুমি সেদিন আমার ভাইকে মারলে কেন? ও তো তোমাকে নিয়ে যেতে এসেছিল, না যাওয়ার ছিল সেটা বলে দিতে পারতে। মুরলি বলে, তুমি তো তোমার ভাইকে খুব ভালো মতোই চেনো। সে অপমানের বদলা নিতে এসেছিল, আমাকে ফিরত নিয়ে যেতে আসেনি। বিষ্ণুবর্ধন আর আশ্বিন এবার গ্রামের সেই পুলিশটাকে ডাকে। তারা ঠিক করে মুরলির ইডলির দোকানটা ওর থেকে কেড়ে নেবে। তারা পুলিশটাকে জিজ্ঞাসা করে যে ওই দোকানটা ওদের নিজের কেনা জমির ওপর বানানো হয়েছে নাকি এমনি কোনো বেকার জমির ওপর বানানো হয়েছে। পুলিশটা বলে, রাস্তার ধারে সবকটা দোকানই এমনি বেকার জমির ওপরই বানানো হয়, ওইগুলোর কোনো কাগজপত্র থাকে না। তারা পুলিশটাকে ঘুষ খাইয়ে বলে, তুমি খোঁজ খবর নাও ওই দোকানটার কোনো দলিল আছে কিনা, যদি না থাকে তাহলে ওই দোকানটা ওইখান থেকে সরিয়ে দেব। পুলিশটা চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে আশ্বিনের সঙ্গে দেখা করে আর বলে ওই দোকানটার সমস্ত দলিল ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা নেই। ওই দোকানটা ওদের নিজস্ব জমির ওপরেই বানানো হয়েছে। এই বলে সেখান থেকে সে বেরিয়ে আসে। একজন কনস্টেবল পুলিশটাকে জিজ্ঞাসা করে, সত্যি কি দোকানটা ওদের নিজস্ব জমির ওপরেই বানানো হয়েছে? পুলিশটা তাকে বলে, ওরা আমাকে যে টাকাটা ঘুষ দিয়েছিল সেই টাকাটা দিয়েই আমি ওই জমিটার সমস্ত দলিল তৈরি করেছি। আমি যখন ছোট ছিলাম তখন ওই দোকানের ইডলি খেয়েই স্কুলে যেতাম। আজ দুদিনের জন্য কোনো বড়লোক এসে যদি আমাকে বলে ওই দোকানটা ওখান থেকে সরিয়ে দিতে, তাহলে কি আমি তার কথা শুনবো নাকি? এদিকে মুন্না ভাই কল্যাণীর সাথে বিয়ে করার জন্য তার বাড়িতে সম্বন্ধ নিয়ে যায়। তার মা এই সম্পর্কটার জন্য রাজি ছিল না। কল্যাণী ও মুন্না ভাইকে সেখান থেকে চলে যেতে বলে। কল্যাণীর মা তাকে বলে, বিয়ে দিলে মুরলির সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। মুরলির কাছে বারবার হেরে গিয়ে মুন্না ভাই ঠিক করে সে মুরলিকে শেষ করে দেবে। সারা রাত ধরে ভেবে ভেবে সে ভোর রাতের দিকে মুরলির বাড়িতে যায়। ডাকাডাকি করেও সে যখন মুরলিকে দেখতে পারে না, এই সময় সেই বাছুরটা তার কাছে আসে। সে রাগের মাথায় ঠিক করে সে বাছুরটাকে মেরে ফেলবে। মুরলি এসে সেই বাছুরটাকে বাঁচিয়ে নেয়। মুরলি আর মুন্না ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায়। সেই ঝামেলাটা দেখে আশপাশ থেকেও লোক ছুটে আসে তাদেরকে থামাতে, কিন্তু মুরলিকে কেউ কিছুতেই থামাতে পারে না। গ্রামের লোকেরাও সবাই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। এদিকে আশ্বিন কোনোভাবে মুরলির কাছে জিততে না পেরে তার বাবাকে গিয়ে বলে, আমরা এখান থেকে এবার ফিরে যাব, কালকে সকালের ফ্লাইটের টিকিট বুক করে দাও। বিষ্ণুবর্ধন এটা শুনে খুব খুশি হয়ে যায় যে শেষমেশ তার ছেলে এখান থেকে যেতে রাজি হয়েছে। এরপর রাত্রেবেলা আশ্বিন মুরলির দোকানের কাছে এসে কেরোসিন দিয়ে দোকানটা জ্বালাতে যায়। এই সময় রামরাজ দোকান খোলার জন্য আসছিল। সেটা দেখতে পেয়ে সে আশ্বিনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আশ্বিন তাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর সে দোকানটায় আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা করে সে খুব শান্তি পায়। তার মনে হয় সে মুরলিকে এবার হারাতে পেরেছে। রামরাজ এই খবরটা ছুটে মুরলির কাছে দেয়। গ্রামের সবাই মিলে ছুটে যায় আগুন নেভাতে, কিন্তু ততক্ষণে প্রায় পুরো দোকানটায় পুড়ে গিয়েছিল। মুরলি ভীষণভাবেই ভেঙে পড়ে। তার বাবার শেষ স্মৃতিটাও সে বাঁচিয়ে রাখতে পারে না। সকাল হতেই রামরাজ মীরাকে ফোন করে বলে, তোমাদের কোনোদিন ভালো হবে না, তোমাদের কি এমন খারাপ করেছিলাম আমরা? তোমার ভাই ওর দোকানটাই পুড়িয়ে দিল। এটা শুনে মীরা অবাক হয়ে যায়। সে একটা লাঠি জোগাড় করে এনে আশ্বিনকে মারতে থাকে। সে তার বাবাকে বলে, তোমার আদরের ছেলে তার দোকানটাই জ্বালিয়ে দিয়েছে। শেষমেশ আমরা খারাপ লোক হয়ে গেলাম, তাই না? এই গল্পেতে আমরাই ভিলেন হয়ে গেলাম। আমার পুরো বিশ্বাস আছে তোমাদের দুজনের মধ্যেই কেউ একজন মুরলিকে গুলি করেছিল। আশ্বিন বলে, এসব আমরা তোর জন্যই করেছি। মীরা বলে, তুই মোটেও এসব আমার জন্য করিসনি, তুই তোর ইগোর জন্য এসব করেছিস। তুই তাকে বারবার আঘাত করে গেছিস, কিন্তু সে বিপরীতে তোকে কিছুই করেনি, চুপচাপ এসব সহ্য করে গেছে। এসব সহ্য করার জন্য কতটা মানসিক শক্তির প্রয়োজন হয় তুই জানিস? শেষ পর্যন্ত কিন্তু তুই জিতিসনি, সেই জিতেছে। এরপর মীরা গাড়ি থেকে একটা বন্দুক বের করে নিজের মাথায় ঠেকিয়ে নেয় আর তার বাবাকে বলে, তোমার জন্য তোমার ছেলেই তো সবকিছু, তাই না? তুমি তো ওকে সব থেকে বেশি ভালোবাসো, তাহলে তুমি ওকে নিয়েই থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আশ্বিন তখন বলে, ওই ছেলেটা আমাদের জীবনে এসেছিল শুধুমাত্র তোর জন্য।
এই সময় বিষ্ণুবর্ধন অশ্বিনকে একটা সপাটে চড় মারে আর বলে এই কাজটা আমার অনেক বছর আগেই করা উচিত ছিল। এদিকে মুরলি তার পুড়ে যাওয়া দোকানটার দিকে তাকিয়ে থাকে। সবকিছু পুড়ে শেষ হয়ে গেলেও সেই চাল বাটার আর মশলা বাটার পাথরটার কিছু হয় না। মুরলি জন্মানোর পর তাকে এই শিল্পাটাতেই প্রথম শোয়ানো হয়েছিল। কল্যাণী মুরলিকে বলে, যাও গিয়ে ওদের থেকে বদলা নিয়ে এসো, ওরা আমাদের সম্পূর্ণ দোকানটাই নষ্ট করে দিয়েছে। মুরলি বলে, কোন দোকানের কথা বলছো তুমি? এই দেওয়াল, এই ছাদ, এই কাঠের বেঞ্চ সবকিছুই আবার নতুন করে তৈরি করে নেওয়া যাবে। এই দোকানের আসল জিনিস হলো ওই পাথরে চাল বাটার বস্তুটা, ওটা আর কিছুই হয়নি। আমরা আমাদের দোকান আবার নতুন করে গড়ে তুলব। এরপর মুরলি আর কল্যাণী মিলে দোকানটাকে আবার নতুন করে গড়ে তোলে। একদিন বিষ্ণুবর্ধন তার ছেলে আর মেয়েকে নিয়ে দোকানে আসে। অশ্বিন মুরলির কাছে ক্ষমা চায়, মুরলিও তাকে ক্ষমা করে দেয়। এরপর সে ওদেরকে বলে, আপনারা এসেছেন যখন তখন একটু কিছু খেয়েই যান। তারা দোকানে বসে ইডলি খায়। এরপর মীরা বলে, অশ্বিন তোমার সাথে এত কিছু খারাপ করেছে, ওকে কিছু একটা তো শাস্তি দেওয়া দরকার। মুরলি অশ্বিনকে শাস্তি হিসেবে চাল বাটতে দেয়। এই কাজটা করতে গিয়ে তো অশ্বিনের অবস্থা খারাপ হয়ে যায়। রামরাজ বলে, এটাই একদম ঠিকঠাক জাস্টিস হয়েছে, যে একদিন এই দোকানটায় আগুন লাগিয়েছিল সেই এখন দোকানে বসে চাল বাটছে। মুরলি ছিল একটা ছোট গ্রামের খুব সাধারণ ছেলে, কিন্তু সে চেয়েছিল অনেক টাকা পয়সা রোজগার করে বড়লোক হতে। সে ভেবেছিল এইটা করলে হয়তো জীবনে অনেক ভালো থাকা যাবে, কিন্তু এই টাকার লোভে সে বুঝতেই পারেনি যে আসল জীবনে ভালো থাকা কাকে বলে। তার বাবার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে সে বুঝতে পারে যে জীবনে আসল ভালো থাকাটা তার এই দেশের মাটির মধ্যেই লুকিয়ে আছে। তার বাবার আদর্শ মেনে চলেই সে জীবনে সফল হতে পারে। অহিংসার নীতি মেনেই সে অশ্বিনের সাথে তার ঝামেলাটা শেষ করে। অশ্বিনও মুরলির কাছ থেকে কিছু একটা শিখে যায়। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।